সানুগ্রহণ অনুমতিক্রমে আজকের ডাক ভবন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের সূচনা করছি। বাংলাদেশের ডাক বিভাগের সদর দপ্তরের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে গণভবন প্রান্তে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছে শেরেবাংলা নগর ঢাকায় নবনির্মিত ডাক ভবন প্রান্ত। সেখানে উপস্থিত আছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার, মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি, সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদের এই অনুষ্ঠানটি আজকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি 15ই আগস্টের ভয়াল কাল রাতে ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত হামলায় শহীদ মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য শহীদানদের। মানব সভ্যতা বিকাশের অন্যতম স্তম্ভ হল যোগাযোগ, এবং এই ক্ষেত্রে ডাক যোগাযোগের ভূমিকা সুবিশাল। বাংলাদেশের অর্থনৈতিক অভিযাত্রায়ও ডাক বিভাগ গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশের ডাক ব্যবস্থার উন্নয়ন ও প্রসারে অন্যান্য সকল বিষয়ের মতোই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম। 1971 সালের 20 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশে ডাক বিভাগের যাত্রা শুরু হয়। জাতির পিতা উদ্যোগের ফলে 1973 সালের 7 ফেব্রুয়ারি বাংলাদেশ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্যপদ লাভ করে, যার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভূমিকা জোরালো হয়। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করার পর থেকে সর্বক্ষেত্রে যুগ ও প্রযুক্তির বিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়েছেন এবং তাঁর দূরদর্শী ও সুচিন্তিত দিক নির্দেশনায় ডাক সেবায় উল্লেখযোগ্য পরিবর্তনের শুভ সূচনা হয়েছে। নতুন নতুন ডিজিটাল সার্ভিস উদ্ভাবন ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগে নতুন ধারার অবতারণা হয়েছে। ডাক সেবাকে যুগোপযোগী, গ্রাহক বান্ধব, আধুনিক ও বিশ্বমানে পৌঁছে দিতে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আজ উদ্বোধন হতে যাচ্ছে নবনির্মিত ডাক ভবন। উদ্বোধনী অনুষ্ঠানে এবার স্বাগত বক্তব্য রাখবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব মোহাম্মদ আফজাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, উপস্থিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি ও সদস্যবৃন্দ, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিববৃন্দ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডাক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ হতে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আনন্দঘন দিনে আমি প্রথমেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালি জাতির মুক্তির কাণ্ডারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার সুমহান নেতৃত্বে স্বাধীনতা শব্দটি আজ আমাদের। শ্রদ্ধা জানাচ্ছি
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নির্যাতিতা মা বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। সম্মানিত সুধী, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের নেতৃত্ব দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যিনি প্রত্যয়ী, ক্লান্তিহীন ও অকুতোভয়, যার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অসাধারণ উন্নতি সাধন করেছে। দেশ আজ বিশ্বের উচ্চ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। উপস্থিত সুধী, ডাক অধিদপ্তর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ দপ্তর। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ডাক বিভাগের রয়েছে এক অসাধারণ গৌরব গাথা। মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে 29 জুলাই 1971 লন্ডন হতে প্রকাশিত 8টি স্মারক ডাক টিকিট বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ডাক বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন খবর ও তথ্য আদান প্রদান সহ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন উপায়ে সহযোগিতা করেন এবং অনেকে কর্তব্য পালনকালে শহীদ হন। স্বাধীনতা লাভের পরপরই 1971 সালের 20 ডিসেম্বর জাতির জনকের ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীন বাংলাদেশে ডাক বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং তার অনবদ্য কূটনৈতিক দক্ষতায় এর মাত্র 1 বছর পরই 7 ফেব্রুয়ারি 1973 সালে বাংলাদেশ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্যপদ লাভ করে। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার 2009 সালে দায়িত্ব গ্রহণের পর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করে। এর অংশ হিসেবে ডাক সেবাকে আধুনিক, যুগোপযোগী, প্রযুক্তি নির্ভর ও বিশ্বমানে উন্নীতকরণে সরকার সচেষ্ট হয়। ইতোমধ্যে দেশের 8500টি গ্রামীণ ডাকঘরকে ডিজিটাল ডাকঘরে রূপান্তর করা হয়েছে। বর্তমান সরকার ডাক বিভাগে 118টি মেইল গাড়ি সংযোজনের মাধ্যমে ডাক পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করেছে, যার ফলে ই-কমার্স সেবার প্রভূত উন্নতি সাধিত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর 590টি নতুন ডাকঘর নির্মাণ এবং 1273টি ডাকঘরের মেরামত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সারা দেশে ডাক সেবার কর্মপরিবেশ ও সেবার মান উন্নয়নে 38টি মডেল ডাকঘর নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি এবং সুচিন্তিত নির্দেশনায় ডাক বাছাই প্রক্রিয়া দ্রুতকরণ এবং পচনশীল ডাক দ্রব্য সংরক্ষণ ও পরিবহনের জন্য দেশ জুড়ে 14টি মেইল প্রসেসিং সেন্টার শীঘ্রই চালু হবে, যা ই-কমার্স সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে। বর্তমান সরকারের দূরদর্শিতায় ও ডিজিটাইজেশন কার্যক্রমের ফলে ডাক বিভাগের সেবা খাতে অন্তর্ভুক্ত হয়েছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার, পোস্টাল ক্যাশ কার্ড ও নগদের মতো ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস। বর্তমানে নগদের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত সকল ধরনের ভাতা দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর হাতে অত্যন্ত দ্রুততার সাথে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ডাক বিভাগ করোনা ভাইরাস অতিমারী কালেও গুরুত্বপূর্ণ সকল সেবা চালু রেখেছে। নিয়মিত সেবা দেওয়ার পাশাপাশি ডাক অধিদপ্তর নিজস্ব পরিবহন ও জনবলের মাধ্যমে কেন্দ্রীয় ঔষধাগার হতে দেশের বিভিন্ন সিভিল সার্জন অফিস ও মেডিকেল কলেজে জরুরি চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছে এবং প্রান্তিক কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য বিনামূল্যে বিভিন্ন স্থানে পৌঁছে দিয়েছে। প্রিয় সুধী, ডাক বিভাগের প্রতিষ্ঠা লগ্ন হতে অদ্যাবধি প্রশাসনিক সদর দপ্তরের কার্যক্রম ঢাকার গুলিস্তানে অবস্থিত জিপিও ভবন হতে সম্পাদিত হচ্ছে। সদর দপ্তরে স্বতন্ত্র কোনো ভবন না থাকায় ও তীব্র স্থান সংকটের কারণে উত্তম কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না। এ সমস্যা নিরসনে বর্তমান সরকার 2014 সালে ঢাকার শেরেবাংলা নগরে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ডাক বিভাগের সদর দপ্তর স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। এরই ফলশ্রুতিতে নির্মিত ডাক বাক্সের আদলে 2টি বেসমেন্ট সহ 14 তলা বিশিষ্ট নান্দনিক
ডাক বিভাগের সদর দপ্তর ভবনটি আজ বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের অপেক্ষায়। আমি আমার অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তার অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদেরকে অতি মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় নবনির্মিত এই ডাক ভবন ডাক অধিদপ্তরের উত্তম কর্মপরিবেশ নিশ্চিত করা সহ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে দাপ্তরিক কার্যক্রমে ব্যাপক গতিশীলতা আনয়ন করবে। উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সচিব মহোদয়কে ধন্যবাদ। এবার ডাক টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বারকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। আমাদের মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্র ক্ষণে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লক্ষ মানুষ, নির্যাতিতা মা বোনেরা, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ব্যক্তিবর্গ এবং আমাদের ডাক বিভাগেরও অন্তত ২০০-র বেশি শহীদ মুক্তিযোদ্ধার প্রতি। আজকে আমাদের জন্য এমন একটি দিন, যে এই দিনটির মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এমন একটি স্থাপনার উদ্বোধন করছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এই স্থাপনাটি কেবলমাত্র একটি কর্মস্থল হিসেবে বিবেচিত হবে না, একটি দর্শনীয় স্থান হিসেবেও বিবেচিত হবে। নির্মাণের পর থেকে আমরা দেখেছি এই ভবনটি প্রতিটি মানুষেরই এদিক দিয়ে যারাই যায় তাদের কাছে একটা আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ডাক বিভাগ সম্পর্কে আপনার নেতৃত্বে যে পরিবর্তনগুলো সূচিত হয়েছে এবং হচ্ছে সেগুলোর বিবরণ আমাদের মাননীয় সচিব মহোদয় তুলে ধরেছেন। আপনি জানেন আমরা একটি বিশ্ব মহামারীর সময়কাল অতিক্রম করছি এবং এই সময়কালের মধ্যে সারা বিশ্বের মতন বাংলাদেশের জনগণ প্রচন্ড চ্যালেঞ্জের মধ্যে জীবনযাপন করছে। এর মধ্যে সরকার পরিচালনা করা থেকে জীবন ধারণ পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে অতি প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের সচিব মহোদয় একটু উল্লেখ করেছেন, যখনই আমাদের করোনার সময়টি এসছে তখনই কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রয়োজন দেখা দিয়েছে যে আমাদের ডিজিটাল কানেক্টিভিটি কতটুকু কাজ করে, আমাদের জরুরি সেবাগুলো কেমন করে কর্মক্ষম রাখা যেতে পারে। আপনি লক্ষ্য করেছেন যে এই বাংলাদেশে এখনো বস্তুত আমরা সচল সজীব জীবনধারায় থাকতে পারছি, তার প্রধানতম কারণ হচ্ছে আপনি ২০০৯ সালের থেকে এখন পর্যন্ত যে ডিজিটাল কানেক্টিভিটির ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলেছেন, তার ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সত্যিকার ভাবেই আমরা ডিজিটাল কানেক্টিভিটি পৌঁছে দিতে পেরেছি। আজকের বাংলাদেশের শতকরা ৯৮% ভূখণ্ড আমাদের টেলিকম নেটওয়ার্কের আওতায় এসছে। এই বছরের শেষ নাগাদ আমাদের আইসিটি ডিভিশনের ৩২১৭টা ইউনিয়ন সহ আমাদের বিটিসিএল এবং অন্যান্য কানেক্টিভিটির মাধ্যমে
বাংলাদেশের একটি ইউনিয়নও থাকবে না যেখানে ডিজিটাল কানেক্টিভিটি পৌঁছাবে না। এমনকি হাওর, বিল, চর যেসব জায়গাতে কোনোদিন কেউ কখনো কানেক্টিভিটির কথা চিন্তাও করে নাই, সেই সব জায়গাও এই বছরের মধ্যেই কানেক্টেড হয়ে যাবে। আমি নির্দ্বিধায় এইটুকু বলতে পারি, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ছাড়াও এমনকি আমাদের যে যোগাযোগ ব্যবস্থাটি এখন আছে, এটি বিশ্বের যে কোনো দেশের সাথে তুলনা করার মতন। আমাদের সদ্য যে উৎক্ষেপণকৃত বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, সেই বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়েও আমরা চর, দ্বীপ এবং অন্যান্য দুর্গম অঞ্চলগুলোতে আমরা কানেক্টিভিটি পৌঁছে দিতে পেরেছি। বস্তুতপক্ষে এই কানেক্টিভিটি ডিজিটাল যুগের লাইফলাইন এবং সেই লাইফলাইনটি আপনি তৈরি করে দিয়েছেন। 2008 সালে আপনি যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, তখন লোকজন হাসাহাসি করেছে, কেউ বিশ্বাস করে নাই 2021 সালে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান হবে। এখন ডিজিটাল বাংলাদেশ কেবল দৃশ্যমান না, অত্যন্ত স্পষ্টভাবে সকলের কাছে অতি প্রয়োজনীয় একটি বস্তুতে পরিণত হয়েছে। সেই অবস্থার মধ্যে আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমাদের মুখ্য সচিব মহোদয় আছেন তাকে, কারণ আমার মনে আছে যখনই এই করোনার সময়টি আসে আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আমাদেরকে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি সেবাকে যেন জরুরি সেবায় পরিণত করা হয়, সেই স্ট্যাটাস দেওয়া হয়। এবং তার সুফল কি হয়েছে সেটি আমাদের সচিব মহোদয় একটু বলেছেন। একই সাথে সারা বাংলাদেশ কিন্তু এই জরুরি সেবা হিসেবেই আমাদের টেলিযোগাযোগ, ডাক এবং অন্যান্য ক্ষেত্রে মানুষেরা দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই অবস্থার মধ্য থেকে বস্তুত পক্ষে আমাদের যে চ্যালেঞ্জটা আমরা এখন লক্ষ্য করি সেটি হচ্ছে এই প্রাচীন যে ডাক ব্যবস্থাটি আছে সেই ব্যবস্থাটি এতই জরাজীর্ণ ছিল, আপনি যদি এই 9 বছরে এর প্রতি স্নেহের হাতটা বাড়িয়ে না দিতেন তাহলে সম্ভবত আমরা এখন ডাকঘর খুঁজে পেতেই আমাদের কষ্ট হয়ে যেত। সেই সময়কালে আমার স্পষ্ট মনে আছে আমরা যখন 14টা সর্টিং সেন্টারের প্রকল্প একটাকে নিয়ে গিয়েছিলাম, তখন আপনি বলেছিলেন 14টায় কেন করছেন, কি কারণে 64টায় করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে সেই প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যে আমাদের প্রত্যেকটি ডাকঘরকে হয় সংস্কার করতে হবে, না হয় পুনর্নির্মাণ করতে হবে। 64 জেলায় আমাদের সর্টিং সেন্টার করতে হবে। এটি অবশ্যই আমাদের অতি প্রয়োজনীয় একটি বিষয়। অন্য দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা ডাক বিভাগের ক্ষেত্রে আমরা যে উদ্যোক্তাদের তৈরি করেছি তাদেরকে ডিজিটাল ডাকঘরে রূপান্তর করতে পেরেছি, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি দাঁড়িয়ে গেছে সেটি হচ্ছে ডাকের সিস্টেমের ক্ষেত্রে ডিজিটাইজেশন করা। আমরা ইতিমধ্যেই আইসিডি ডিভিশনের সাথে আলোচনা করে আমরা উদ্যোগ নিয়েছি যাতে ডাকের সমস্ত কর্মকাণ্ডকে ডিজিটাল করতে পারি। এই ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা আপনারই দরকার হবে। আমি দুটো বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করব। প্রথম বিষয়টি হচ্ছে আপনাকে আমি একটা সুখবর দিতে চাই। একটি সুখবর হচ্ছে আমাদের সাবমেরিন কেবল CME-6 থেকে 5 থেকে আমরা এখন সৌদি আরবে 600 GBPS ব্যান্ডউইথ রপ্তানি করি। বাংলাদেশের ইতিহাসে এটি একটি অনন্য মাইল ফলক এবং সেখান থেকে আমাদের $306 মিলিয়ন ইনকাম হয়েছে। আমাদের CME-6 জাস্ট পাইপলাইনে আছে, আপনি অনুমোদন দিয়েছেন, এর কার্যক্রম শুরু হয়েছে। 23 সালের মধ্যে আসলে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো যাতে CME-6 কার্যকর হয়। আপনি শুনলে হয়তো একটু অবাক হতে পারেন যে করোনা কালে আমাদের ব্যান্ডউইথের ব্যবহার প্রায় দ্বিগুণ হয়ে গেছে এবং এখন অনেকেই আশঙ্কা করছেন যে আমাদেরকে ব্যান্ডউইথের অভাব পড়ে যাবে কিনা।
আমি আশ্বস্ত করছি না, আমাদের ব্যান্ডউইথের অভাব হবে না, কারণ আমরা দুইটি সিবিবি 4 and 5 এর মাধ্যমে আরো প্রায় 1,500 জিবিপিএস ব্যান্ডউইথ বাড়াতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একটা ছোট্ট বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে, আমাদের এই ডাক বিভাগে কিছু অসহায় মানুষ কাজ করেন, এদেরকে আমরা এক্সট্রা ডিপার্টমেন্টাল এমপ্লয়ি বলি, ইডিএ কর্মচারী বলি। তারা, আমি ইতিহাস ঘেঁটে দেখেছি, মাত্র 45 টাকা মাসিক বেতনে চাকরি শুরু করেছিল। 2009 সাল পর্যন্ত তারা কোনো মতে ধাক্কা খেয়ে খেয়ে 900 টাকা মাসিক বেতনের মধ্যে গিয়ে পৌঁছেছিল। সেইটি আপনি 3 বার বাড়িয়ে এখন তাদেরকে 2,500 থেকে 4,500 টাকা বেতনের মধ্যে নিয়ে আসছেন। আপনি মায়ের মতন, তাদের প্রতি আপনার একটু সহানুভূতি থাকবে। আপনি নিশ্চিতভাবে অনুভব করেন যে এই বেতনে আজকের দিনে কারো পক্ষে কাজ করাটা অত্যন্ত কঠিন কাজ। আমাদের জন্য এটি ডাক বিভাগ এখন যে রূপান্তরটা ঘটাতে যাচ্ছে, যার যে চ্যালেঞ্জটা আছে, সেই চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আমাদের যে জনগোষ্ঠী এখন ডাক বিভাগে কাজ করে, সেই জনগোষ্ঠীকে যদি আমরা সত্যিকার ভাবে ডিজিটাল দক্ষতা দিতে না পারি, তাহলে কেবলমাত্র প্রযুক্তি দিয়েই আমরা ডিজিটাল ডাকঘর করতে পারবো না। আমি আপনার কাছে কৃতজ্ঞ, আমাদের ডাক বিভাগ কৃতজ্ঞ, আমাদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এজ এ হোল কৃতজ্ঞ যে আপনি সময় দিয়ে আমাদের এই অসাধারণ একটি স্থাপনার উদ্বোধন করতে যাচ্ছেন। আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই, আপনার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আমরা প্রত্যাশা করি আপনি আমাদের উপরে যে ভরসাটুকু রেখে ডাক বিভাগের অগ্রগতি সামনে নিয়ে যাচ্ছেন, সেই প্রত্যাশা যেন আমরা সব সময় পূরণ করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। এবার নতুন ডাক ভবন উদ্বোধনের ক্ষণকে স্মরণীয় করে রাখার জন্য ডাক বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত সড়ক ডাক টিকিট অবমুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিনীত অনুরোধ করছি।
একটু দেখা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এবার ডাক বিভাগের উপর নির্মিত একটি অডিও ভিজুয়াল প্রদর্শিত হবে, সেটি সবাইকে দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। মানব সভ্যতার অগ্রযাত্রার ইতিহাসে ডাক যোগাযোগের ভূমিকা অনবদ্য ও অনস্বীকার্য। কালের পরিক্রমায় সংবাদ আদান প্রদানের ক্ষেত্রে শুরু হয় চিঠি আদান প্রদান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1942 সালে অবিভক্ত ভারতে আসাম বেঙ্গল পোস্টাল সার্কেল প্রতিষ্ঠিত হয়। জগন্নাথ হলের সাউথ হাউসে আসাম বেঙ্গল পোস্টাল সার্কেলের পোস্টমাস্টার জেনারেলের দপ্তর স্থাপিত হয়। আর 1945 সালে ঢাকার সদরঘাটে স্থাপন করা হয় এদেশের প্রথম জিপিও। 1950 সালে ঢাকার 0 পয়েন্টে ঢাকা জিপিও স্থানান্তরিত হয়। 1971 সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে শুরু হয় মুক্তিযুদ্ধ। যুদ্ধকালীন সময়ে 1971 সালের 6 মে যশোরের শার্শা উপজেলার সীমান্ত সংলগ্ন গ্রাম কাশীপুরে মুজিবনগর সরকারের প্রথম সরকারি দপ্তর হিসেবে ডাকঘর স্থাপিত হয়। প্রবাসী শিল্পী বিমান মল্লিকের নকশায় 1971 সালের 29 জুলাই প্রবাসী সরকার কর্তৃক বাংলাদেশের প্রথম ডাক টিকিট প্রকাশিত হয়। মহান মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী কর্তৃক ডাকঘর লুণ্ঠন সহ 120টি ডাকঘর জ্বালিয়ে দেওয়া হয় এবং ডাক বিভাগের 200 জন কর্মচারী-কর্মকর্তাকে হত্যা করা হয়। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্নে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যয় নিয়ে 1971 সালের 20 ডিসেম্বর ডাক অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর অসামান্য দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ 1973 সালের 7 ফেব্রুয়ারি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্য পদ লাভ করে। স্বাধীনতা পরবর্তীকালে বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত ডাক বিভাগের ভৌত অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের জন্য ডাক বিভাগের পৃথক প্রকৌশল শাখা প্রতিষ্ঠা করেন এবং দক্ষ জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে সারা দেশে ডাকঘর রয়েছে ৯,৮৮৬টি। তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ডাক বিভাগও তথ্য প্রযুক্তি নির্ভর সেবার প্রবর্তন করছে। চিঠিপত্র পার্সেল আদান প্রদান ছাড়াও ডাক বিভাগ সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র, মানি অর্ডার ও ডাক জীবন বীমা সেবা প্রদান করছে। দেশের সকল ধরনের স্ট্যাম্প ডাক বিভাগ কর্তৃক মুদ্রণ ও সরবরাহ বিতরণ করা হয়। 2009 সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডাক বিভাগ ডিজিটাল সার্ভিস সমূহ প্রবর্তন শুরু করে। 2009 সালের 30 এপ্রিল আন্তর্জাতিক চিঠিপত্র অনলাইন ইনকোয়ারি সিস্টেম, 2009 সালের 9 জুন ইন্টারনেট বেসড অনলাইন ইনকোয়ারি সিস্টেম, 2010 সালের 1 জানুয়ারি গ্লোবাল মনিটরিং সিস্টেম চালু করা হয়। 2010 সালের 26 মার্চ মহান স্বাধীনতা দিবসে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পোস্টাল ক্যাশ কার্ড ও ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস দুটি উদ্বোধন করা হয়। 8,500টি ডাকঘরকে ডিজিটাল ডাকঘরে রূপান্তরিত করা হয়েছে। সর্বশেষ 2019 সালের 26 মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রবর্তন করা হয়েছে মোবাইল ব্যাংকিং সেবা নগদ। স্বাধীনতা পরবর্তীকালে ডাক অধিদপ্তরের স্বয়ংসম্পূর্ণ কোনো দপ্তর ছিল না। জিপিও ভবনের স্বল্প পরিসরে ডাক অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো। জনবল বৃদ্ধি ও ডাক সেবার বিস্তৃতির জন্য একটি পৃথক সদর দপ্তর স্থাপনের আবশ্যকতা জরুরিভাবে দেখা দেয় মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উদ্যোগে 2014 সালের 14 জুন বাংলাদেশ ডাক অধিদপ্তরের সদর দপ্তর নির্মাণ প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়। ঢাকার আগারগাঁওয়ে আধুনিক স্থাপত্য শৈলী সমৃদ্ধ লেটার বক্স আকৃতির 14 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ডাক অধিদপ্তরের সদর দপ্তর ডাক ভবন নির্মিত হয়েছে। নবনির্মিত ডাক ভবনে গাড়ি পার্কিং এর জন্য রয়েছে বৃহৎ আকারের 2টি বেসমেন্ট। নবনির্মিত ডাক ভবনের প্রবেশদ্বারে শোভা পাচ্ছে জাতির পিতার সুবিশাল প্রতিকৃতি। লবিতে শোভা পাচ্ছে
জাতির পিতার ঐতিহাসিক মুহূর্ত ধারণ করে প্রকাশিত স্ট্যাম্পের মুরাল, 4 জাতীয় নেতা ও বীর শ্রেষ্ঠদের উপর প্রকাশিত স্ট্যাম্পের দৃষ্টিনন্দন মুরাল। এছাড়াও ডে কেয়ার, ব্রেস্ট ফিডিং কক্ষ, আধুনিক লিফট, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সহ রয়েছে সুবৃহৎ কনফারেন্স রুম, বৈদ্যুতিক কক্ষ, সবুজ লন, আধুনিক আসবাবে সজ্জিত রিসেপশন জোন, ওয়ার্ক স্টেশন, নিজস্ব অডিটোরিয়াম, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার সহ সুসজ্জিত লাইব্রেরি এবং সমৃদ্ধ পোস্টাল মিউজিয়াম। জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন হৃদয়ে ধারণ করে ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ডাক বিভাগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অদম্য গতিতে এগিয়ে চলছে। সম্মানিত সুধীমণ্ডলী, এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী এবং নবনির্মিত ডাক ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আমি সবিনয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে তার বক্তব্য শেষে নবনির্মিত ডাক ভবন উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সহকর্মীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, ভদ্র মহিলা মহোদয়গণ এবং ডাক বিভাগের সকল কর্মচারী কর্মকর্তা সকলের জন্য আসসালামু আলাইকুম এবং আমার আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি, একটি দেশ পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি এবং মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন সকল শহীদদের প্রতি এবং 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের প্রতি। 3.5 বছর জাতির পিতা মাত্র হাতে সময় পেয়েছিলেন। দেশকে যখন তিনি গড়ে তুলে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই সাথে সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, আর এক ভাই ছোট আমার শেখ জামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, এবং ছোট 10 বছরের শেখ রাসেল কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা রোজি সহ আমাদের পরিবারের প্রায় 18 জন সদস্যকে 15 আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি শাহাদাত বরণ করে সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। অনেক সংগ্রামের পথ বেয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, একটি স্বাধীন জাতি এবং আমাদের একটি দেশ এবং আমাদের দেশের নিজস্ব স্ট্যাম্প। এটা যে কত গুরুত্বপূর্ণ, কারণ এই স্ট্যাম্প অর্থাৎ চিঠিপত্র বা কাগজপত্র হোক, যেগুলি সারা বিশ্বে চলে যায়, নিজের দেশকেই পরিচিত করে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যখন স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করা হলো 10ই এপ্রিল 1971 সালে এবং 17ই এপ্রিল মুজিবনগরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো। তারপরেই 29শে জুলাই প্রবাসী সরকার, অর্থাৎ এই প্রথম বাংলাদেশের যে সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করা হয়েছিল। স্বাধীনতা ঘোষণা দেওয়ার সাথে সাথেই 26শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়। কাজে উপরাষ্ট্রপতি হিসেবে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব দায়িত্ব নেন এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। কাজে সেই সরকারই প্রথম 29শে জুলাই, আপনারা জানেন যে বিশিষ্ট একজন শিল্পী বিমান মল্লিক তার নেতৃত্বে লন্ডনে বসেই এই ডিজাইনটা করে এবং স্বাধীন বাংলাদেশের প্রথম ডাক টিকিট ডিজাইন করে পাঠায় এবং তৈরি করা হয় এবং 1 সেট ডাক টিকিট দেওয়া হয়। সেই সময় ওই ডাক টিকিটটা স্বাধীন বাংলাদেশ যে প্রতিষ্ঠিত একটা সরকার আছে সেই পরিচয়টাই কিন্তু বহন করেছিল। স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে আমাদের ডাক বিভাগের কর্মচারীদের অনেক অবদান রয়েছে, অনেক তথ্য আদান প্রদান তারা করতেন এবং সে সময় প্রায় 200-র উপরে আমাদের ডাক বিভাগের কর্মীরা
তারা শাহাদাত বরণ করেছিলেন। সকলের আত্মার আমি মাগফিরাত কামনা করি। স্বাধীনতার পরপরই জাতির পিতা যখন দায়িত্ব নেন তখন ডাক বিভাগের উন্নয়নের অনেক কর্মসূচি হাতে নেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর জ্বালিয়ে দেওয়া সমস্ত ডাক ঘরগুলি সেগুলি নতুন করে তৈরি করা, মেরামত করা, সারা বাংলাদেশে এটা চালু করার ব্যবস্থা তিনি নিয়েছিলেন। এবং সেই সময় শুধু তাই না, ডাক বিভাগের জন্য গাড়ি থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সব সরঞ্জামাদি নিয়ে আসে এবং এত অল্প সময়ের মধ্যে তিনি সেই আমাদের পোস্ট অফিসগুলি তৈরি করা, সাব পোস্ট অফিসগুলি তৈরি করা, পোস্ট মাস্টারদের থাকার ব্যবস্থা সব কিছু তিনি তৈরি করেছিলেন। এবং সবথেকে বড় কথা যে 1973 সালের 7 ফেব্রুয়ারি বাংলাদেশ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ইউপিইউ সদস্য পদ লাভ করে। এটাও একটা বড় অ্যাচিভমেন্ট ছিল, এত অল্প সময়ের মধ্যে আমরা এই সদস্য পদটা পেয়েছিলাম, যার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আরও সুপরিচিত হয়। ডাক বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নাই। আমরা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব সিদ্ধান্ত নিই তখন থেকে আমাদের একটা কথা প্রচলিত হয়েছিল যে তখন তো আর ডাকঘরের কোনো প্রয়োজন হবে না, ডাক বিভাগের প্রয়োজন হবে না, কিন্তু বিষয়টা তা না। আমরা তখন থেকেই একটা উদ্যোগ নিয়েছিলাম যে কিভাবে এই ডাক সেবাটা মানুষের কাছে পৌঁছানো যায় এবং সেবাটা উন্নত মানের করা যায়। 96 থেকে 2001 5 বছর ক্ষমতায় ছিলাম, এর মধ্যে যতটুকু যা করা আমরা তো করেছি এবং কম্পিউটার ব্যবহার করা বা কম্পিউটারাইজড করার ব্যাপারেও আমরা উদ্যোগ নিই এবং বেশ কিছু ব্যবস্থা নিই এবং ডাক পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য 29টি মেইল মোটরও আমরা সংযুক্ত করি। মানে 1898 সালে আইন করা ছিল, কিন্তু এই আইনগুলিকে আমরা আবার নতুন আধুনিক করার এবং নতুনভাবে করার পদক্ষেপ হাতে নেই এবং আমরা ডাকঘর আইনকে হালনাগাদ এবং সংশোধন করে ডাকঘর সংশোধন আইন 2010 প্রণয়ন করি এবং সেখানে এই আইনের 4 অনুচ্ছেদটিতে যে কথাটা উল্লেখ ছিল, জনগণকে সেবা প্রদানের কথা বিবেচনা করে রূপান্তর, বিন্যাস বা নতুন প্রযুক্তি গ্রহণ ও ব্যবহার করতে পারবে। এছাড়াও অর্থ প্রেরণ সুবিধা, ব্যাংকিং সুবিধা বা নিজে বা অন্য কারোর সাথে চুক্তিবদ্ধ জীবন বীমা সেবা প্রদান করতে পারবে। এই বিষয়টা আমরা সেই আইনে অন্তর্ভুক্ত করে দিই, কারণ প্রতিনিয়ত প্রযুক্তির ব্যবহার বাড়ছে, তাই পরিবর্তনশীল বিশ্বে এই পরিবর্তনটা যাতে আসে তার ব্যবস্থা নিই, যার ফলে আমাদের ডাক বিভাগের কার্যপ্রক্রিয়া স্বয়ংক্রিয়, পোস্টাল একাডেমি, 4টি পোস্টাল ট্রেনিং সেন্টার শক্তিশালীকরণ, মানব সম্পদ উন্নয়নের প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন আমরা করে যাচ্ছি। তাছাড়া ডিজিটাল সেবাটা যাতে মানুষের কাছে পৌঁছায় সেই ব্যবস্থা আমরা নেই। আমরা ডাক ট্র্যাক অ্যান্ড ট্রেসিং, অনলাইন ইনকোয়ারি সিস্টেম, পোস্টাল কল সেন্টার, ই কমার্স, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস বা মোবাইল মানি অর্ডার, পোস্টাল ক্যাশ কার্ড, আন্তর্জাতিক ইলেকট্রনিক মানি অর্ডার IEMO, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইত্যাদি ডিজিটাল সেবা অন্তর্ভুক্ত করি এবং সেই সাথে প্রত্যেকটা ডাকঘরকে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করবারও নির্দেশনা দিয়ে এবং ব্যবস্থা নিই এবং যে কারণে আজকে কিন্তু সেটা করা হয়েছে। তাছাড়া ডাক বিভাগে ডাক সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র, ডাক জীবন বীমা, প্রাইজ বন্ড, বিভিন্ন রাজস্ব স্ট্যাম্প সহ বহুমুখী এজেন্সির সেবা প্রদান করে আমাদের এই ডাক বিভাগ। কাজে পোস্ট সেন্টার প্রকল্পের আওতায় দেশে প্রায় 8500টা পোস্ট অফিস বা অর্থাৎ ডাকঘর ইতিমধ্যে ডিজিটালে রূপান্তরিত হয়েছে। কারণ আপনারা জানেন যে তার আগে আমরা সমগ্র বাংলাদেশে প্রায় 5227টার মতো আমরা ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলাম। পর্যায়ক্রমিকভাবে আমরা প্রতিটি জায়গায় এই ডিজিটাল সেন্টার গড়ে তুলি, কিন্তু প্রথম শুরু আমরা করেছিলাম সেই সাথে ডাকঘরগুলিকে যাতে করা যায়। তাছাড়া আমাদের মানে ডাকঘরের পাশাপাশি এটা এখন আমাদের বিভিন্ন জায়গা হয়ে গেছে, আমরা আরও বেশি বাড়াতে চাই। আর এই ক্ষেত্রে আমরা এমনভাবে ডিজিটাল রূপান্তরিত করছি যেখানে আমাদের সামাজিক উদ্যোক্তা তারা এবং প্রতিবন্ধী মহিলা পুরুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, গ্রাম পর্যায় পর্যন্ত নতুনভাবে কাজের সুযোগ হচ্ছে এবং মানুষ অনেক ধরনের সেবা সেখান থেকে নিতে পারছে। যেমন ডিজিটাল সেন্টার থেকে সেবা নিচ্ছে, এখন ডাকঘর সেন্টার সেই ডিজিটাল সেন্টার থেকেও তারা সেবা নিতে পারে। যেমন সেখানে বিভিন্ন ধরনের শিক্ষা নিচ্ছে গ্রামীণ জনগণ, আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর ইন্টারনেট ব্রাউজিং, বিভিন্ন পাবলিক পরীক্ষা ভর্তি ফর্ম অনলাইনে পূরণ,
ফলাফল ডাউনলোড, দেশে বিদেশে ভিডিও কনফারেন্সিং, ছবি তোলা, ডকুমেন্ট প্রিন্ট আউট প্রভৃতি সেবাও কিন্তু এখান থেকে নিতে পারছে। অর্থাৎ ডিজিটাল সেন্টারে যে যে সেবা পেত, ডাকঘরগুলির থেকেও একই ধরনের সেবা তারা পেতে পারেন, সেই ব্যবস্থাটা নিচ্ছি। সেই সাথে ডাকের যে সিস্টেমটা, এটা ডিজিটালাইজ শুধু করা না, এটা আরও মানুষের সেবা যাতে দিতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা 118টি মেইল গাড়ি সংযোগ করেছি। তাছাড়া গাড়ি চালানোর জন্য নারী পুরুষ তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং এখন মেয়েরাও আপনারা জানেন যে রেল চালায় এবং সে মেয়েরা এগিয়ে যাচ্ছে। আর তাছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, অর্থাৎ যেগুলি পচনশীল পণ্য সেগুলি পরিবহনের জন্য ইতিমধ্যেই এখানে কুলিং সিস্টেম যাতে থাকে, অর্থাৎ কোন টেম্পারেচারে কোন ধরনের ফল, মূল, তরি, তরকারি বা কোনো পণ্য ভালো থাকবে সেই ধরনের গাড়ি কিনে আমরা আমাদের এই ডাকের মাধ্যমে মানুষ যেন তাদের যেগুলি পায় সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। আর এখানে শুধু গাড়ি কিনলে হবে না, এখানে চেম্বার দরকার। সেই জন্য ডাকঘরগুলিতে এই ধরনের চিলিং সিস্টেমযুক্ত চেম্বার যাতে তৈরি হয় তার ব্যবস্থা, অর্থাৎ ওয়্যার হাউস সেগুলো নির্মাণ হচ্ছে। এখানে 14টা অত্যাধুনিক মেল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণের কাজ প্রায় শেষ হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে যে এটাকে আমরা এখন প্রথমে আমরা জেলা এবং বিভাগীয় শহরে করে দিচ্ছি, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে, এবং আমি এটা ডাক বিভাগকে বলবো যে আপনারা এই উপর প্রজেক্ট নেবেন, সেটা হলো একেবারে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, অর্থাৎ ডাকঘর যেখানে যেখানে আছে সেখানেই এই ধরনের ব্যবস্থাটা থাকতে হবে, যাতে এখন বিশেষ করে করোনা ভাইরাসের পর আপনারা জানেন যে এখন বেশিরভাগই অনলাইন সেবা চলছে, ক্রয় বিক্রয় চলছে। এইসব জিনিস না, পচনশীল জিনিস, অর্থাৎ আপনার খাদ্যদ্রব্য থেকে শুরু করে ফলমূল, তরি তরকারি, এগুলোও যেন ডাকের মাধ্যমে পাঠানো যায়। যেন আমি যে মনে করি এখন আমি রান্না করে এখান থেকে আমি আর এক জেলায় খাবার পাঠাবো বা কোনো আত্মীয়কে পাঠাবো, সেটাও যেন পাঠাতে পারি। সেই জন্য এই চিলিং সিস্টেমটা খুব দরকার, অর্থাৎ কুলিং সিস্টেম, অর্থাৎ সেই ধরনের টেম্পারেচার বা ফ্রিজিং সিস্টেম করে দেওয়া, যাতে সেখানে এই জিনিসটা নষ্ট হবে না, কিন্তু যার হাতে যাবে পৌঁছাবে সেই পৌঁছানোর ব্যবস্থাটা করা। সেখানে যে সে প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত যেমন সেখানে এরকম সেন্টার থাকবে, আর সেখান থেকে যারা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার জন্য তাদের ওই কুলিং সিস্টেমের, এখন তো ছোটো ছোটো পোর্টেবল বক্স পাওয়া যায়, কাজে তাতে করে পৌঁছে দিতে পারবে। সেইভাবেই কিন্তু এই ডাকের সেবাটাকে একেবারে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তা সেই ব্যবস্থাটা আপনাদের এখন নিতে হবে। হ্যাঁ, ধাপে ধাপে আমরা এগোচ্ছি, কারণ আধুনিক সুন্দর বিল্ডিং হয়ে গেছে, খুবই চমৎকার ডিজাইন। তবে আরও ওর সঙ্গে কয়েকটা যেমন চিঠিপত্র যাচ্ছে টাচ্ছে এরকম দু একটা যদি ডিজাইন করে দেওয়া যেত আরও ভালো লাগতো, এরকম কিছু ইয়ে লাগিয়ে দেওয়া যেতে পারে যে হ্যাঁ চিঠি যাচ্ছে আসছে। যাক, আমরা ইতিমধ্যে 38টি মডেল ডাকঘর নির্মাণের কাজ আমরা হাতে নিয়েছি, কিন্তু আমি চাইবো যে সারা বাংলাদেশে এটা করে দিতে, তাহলে মানুষের বিশেষ করে ঘরে বসে অনেকে কাজ করে পয়সা উপার্জন করতে পারবেন, আর সেই সাথে সাথে কর্মসংস্থান হবে, মানুষ সেবাটাও পাবে। সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। বিভিন্ন দেশের সাথেও আমরা চুক্তি করছি, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের রূপরেখার আওতায় দ্বিপাক্ষিক চুক্তি হচ্ছে। কাজে আমি এটি বলবো যে যেহেতু অনলাইন ক্রয় বিক্রয় জনপ্রিয়তা লাভ করছে, কাজে ডাকঘর পিছিয়ে থাকলে চলবে না। ডাক বিভাগকে এ ব্যাপারে আরও দ্রুত ব্যবস্থা নিতে হবে, নইলে এটা একটা বড় ব্যবসা ডাক বিভাগের জন্য হবে। আর ডাক বিভাগের কর্মচারীদের যে আবাসিক অসুবিধাগুলি ছিল, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা মতিঝিলে 8টা 20তলা ভবনে 608টা ফ্ল্যাট নির্মাণের কাজ সম্পন্ন করেছে এবং ফ্ল্যাটগুলির সাইজও বড় করে দিয়েছি। আগে এটা মাত্র বোধহয় 400 স্কোয়ার ফিট ছিল, সেটা 650 স্কোয়ার ফিটের করে দেওয়া হয়ে গেছে। আর সেখানে অন্য সার্বিক সুবিধাগুলি, আধুনিক সব সুবিধা আছে, লিফটের ব্যবস্থা আছে, সৌরবিদ্যুতের ব্যবস্থা আছে, অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে, সোয়ারিজ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, খেলার মাঠ, পুকুর, কমিউনিটি সেন্টার সব কিছু দিয়েই কর্মচারীদের দেওয়া হচ্ছে। এছাড়া সম্মানী ভাতাও কিন্তু আমি বৃদ্ধি করে দিয়েছি, কারণ 2013 সালে এক্সট্রা ডিপার্টমেন্টাল সাব পোস্টমাস্টার, এক্সট্রা ডিপার্টমেন্টাল এজেন্ট, এক্সট্রা ডিপার্টমেন্টাল ডেলিভারি এজেন্ট ও এক্সট্রা ডিপার্টমেন্টাল মেইল ক্যারিয়ারদের মাসিক
নির্ধারিত মাসিক ভাতা ছিল যথাক্রমে 1,650। অবশ্য তার আগে আরো অনেক কম ছিল। এটা আমরা সরকার আসার পরে ধাপে ধাপে বৃদ্ধি করেছি। 13 সাল পর্যন্ত ছিল যথাক্রমে 1,650 টাকা, 1,260 টাকা, 1,230 টাকা এবং 1,180 টাকা। সেটাকে এখন বৃদ্ধি করে 2018 সালে আমরা এটা করে দিয়েছি 5,841 টাকা, 4,460 টাকা এবং 4,354 টাকা এবং 4,177 টাকা। হ্যাঁ, এটা ঠিক যে বর্তমান যুগে এটা এই অঙ্কটা এই পরিমাণ টাকাটাও যথেষ্ট না। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় ডাক বিভাগও কিছু ব্যবস্থা নিতে পারে, যে যারা কাজ করছে তাদের কোনো ধরনের ইনসেনটিভ, ডাক বিভাগ যেটা লাভ করবে তার একটা ছোট্ট অংশ যদি এর জন্য ব্যবস্থা করতে পারে সেটাও কিন্তু ভালো হয়। তবে সরকারের পক্ষ থেকে যেটুকু করার সেটা তো আমরা করবই এবং আমরা করে যাচ্ছি এবং পর্যায়ক্রমিকভাবে এটা বৃদ্ধি করা হচ্ছে। আমরা ইতিমধ্যে যে ভবনটা তৈরি হয়ে গেছে সেই জন্য আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা রেখেই উন্নত মানের এই ভবনটা হয়েছে, যাতে গ্রাহক সেবাটা বৃদ্ধি পায় আর আধুনিক প্রযুক্তি ব্যবহারটা যাতে হয় সেই ব্যবস্থাটা নিয়েছি। এবং আসলে খুব দৃষ্টিনন্দনই হবে, কারণ ওখানে অন্যান্য যে বিল্ডিংগুলি এটা তার থেকে একদম আলাদা। আসলে লেটার বক্স সবাই ভুলে যাচ্ছে এখন, তো সবাই ওই হয় SMS করে না ইমেল করে বা মেসেজ পাঠায়, তো কাজে চিঠি লেখা তো এখন অনেকটা নাই। তো এটা যাতে ভুলে না যায়, তো সেটা এই বিল্ডিংটা দেখলে সেটা মনে হবে না এটা লেটার বক্স আছে, এটাই থাকবে। কাজে সেটা আমি মনে করি আমাদের জন্য যথেষ্ট। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই নির্মাণ প্রকল্পের সাথে যারা ছিলেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমাদের ডাকঘরের ডাকঘরের ভবন এর শুভ উদ্বোধন, নবনির্মিত ডাক ভবন এবং এর শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। সেই সাথে স্মারক ডাক টিকিটও আমি করে দিয়েছি। কাজে আমি এই ডাক ভবনের উদ্বোধনে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। চমৎকার একটা বিল্ডিং, সবাই দেখবে। দু একটা চিঠিপত্র ঝুলতেছে, এরকম করে দিলে সুন্দর হতো। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। উপস্থিত সমবেত সুধীমণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সনগ্রহ অনুমতিক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।